অবশেষে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল প্রকাশ করলো জেক্সপো 2023-এর যে ব্রোশিওর সেটা 28 তারিখ থেকে ফর্ম ফিল আপ চালু হয়ে গেছে আমরা জানি, কিন্তু আজকে 17 তারিখ এসে ব্রোশিওর প্রকাশ করলো এবং 31 তারিখ আমরা ফর্ম ফিল আপের লাস্ট ডেট সেটাও জানি। তো এখানে যে ব্রোশিওরটি আছে সেই ব্রোশিওরের প্রথমেই দেওয়া আছে যে 28শে ফেব্রুয়ারি থেকে 31শে মার্চ পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে, 31শে মার্চ লাস্ট ডেট। আর ই অ্যাডমিট কার্ড তোমরা প্রবাবলি 26শে এপ্রিল 2023-এ তোমরা পাবে এবং এই ওয়েবসাইট থেকেই পাবে, অর্থাৎ এসসিটি যে নতুন ওয়েবসাইটটি দেওয়া হয়েছে যেখান থেকে তোমরা ফর্ম ফিল আপ করছো ওখান থেকেই পাবে। আর 6 মে 2023 স্যাটারডে তোমাদের এক্সাম হবে এবং এই এক্সাম যে হবে এটা মোটামুটি এখনও পর্যন্ত শিওর আছে, কারণ প্রত্যেকটা ইনস্টিটিউটকে মেল পাঠানো হয়েছে কোন কোন এক্সামে সিট পড়বে, সেই হিসেবে তাদের কি ক্যাপাসিটি আছে সমস্ত কিছু ডিটেলস কিন্তু প্রত্যেকটা কলেজের থেকে চাওয়া হয়েছে। এবার আমি বলে রাখি, এই যে টোটাল 32 পেজের যে ব্রোশিওরটি আছে এই ব্রোশিওরটি 2022-এর ব্রোশিওর যদি কেউ দেখে থাকো তাহলে দেখবে সেখান থেকে 2022-এর বদলে শুধুমাত্র 2023 কিন্তু লিখে দেওয়া হয়েছে, আর বিশেষ কিছু চেঞ্জ নেই, মানে কিছু চেঞ্জ নেই বললেই চলে। তার মধ্যে যে যে জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট আমি সেগুলো তোমাদেরকে বলে দিচ্ছি যাতে করে তোমাদের কোনো প্রবলেম না হয়। দেখো, এখানে একটা মনে সন্দেহ প্রত্যেকেরই আছে যে 2023-এ যারা মাধ্যমিক দিয়েছো, অর্থাৎ যারা ফেব্রুয়ারিতে 2023-এ মাধ্যমিক দিয়েছো তারা কি এই ফর্মটা ফিল আপ করতে পারবে, কারণ তাদের যে রেজাল্ট আছে সেটা কিন্তু এই মার্চ মাসে বেরোবে না, তাদের যে রেজাল্ট আছে সেটা কিন্তু এপ্রিল মাসে বেরোবে। তো সেই ক্ষেত্রে এখানে বলে দেওয়া হয়েছে ক্যান্ডিডেট অ্যাপিয়ারিং ইন দ্য সেকেন্ডারি মাধ্যমিক এক্সামিনেশন অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ দ্য সেকেন্ডারি এডুকেশন অর ইটস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ইন 2023 ফ্রম এনি রেকগনাইজড বোর্ড কাউন্সিল ইনস্টিটিউট মে অলসো অ্যাপ্লাই। অর্থাৎ 2023-এ মাধ্যমিক যারা পাশ করছো বা মাধ্যমিক যারা দিয়েছো যারা পাশ করবে তারাও কিন্তু এটা অ্যাপ্লাই করবে। এই ক্ষেত্রে বলে রাখি, তারা অ্যাপ্লাই করার সময় কোনো প্রকার কোনো মার্কস কিন্তু ওখানে দেবে না যে কত মার্কস পেয়েছো, কারণ তোমরা তো এখন রেজাল্ট বেরোয়নি, তাই তোমরা শুধু ওখানে কোনো মার্কস না দিয়ে তোমরা ফর্মটা সাবমিট করে দেবে। এখানে আপার এজ লিমিটের ক্ষেত্রে কোনো রকম কিছু নেই, কিন্তু লোয়ার এজ লিমিটের ক্ষেত্রে 1/7/2008-এর পর যদি কারো জন্ম হয় সে কিন্তু এই জেক্সপো ফর্মটা ফিল আপ করতে পারবে না। সিমিলারলি থ্রি ডি এজি যে কোর্সটা আছে সেই কোর্স কিন্তু একমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই করতে পারবে। আর পার্ট টাইম যে মর্নিং ডিপ্লোমা যেটা আইসিভি পলিটেকনিকে যেটা পড়ানো হয় এসটি ক্যান্ডিডেটদের জন্য সেটা কেবলমাত্র এসটি ক্যান্ডিডেটরা ফিল আপ করতে পারবে। আর যেটা মাইনিং পড়ানো হয় হরশঙ্কর ভট্টাচার্য ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড মাইনিং, এইটা মাধ্যমিক পাস করা থাকলেই কিন্তু তোমরা এইটার জন্য ফর্ম ফিল আপ করতে পারো। কিন্তু এই ক্ষেত্রে মেয়েদের কিছু কিছু গাইডলাইন্স আছে, সেটা আমরা পরে দেখবো যে মাইনিংয়ের কিছু ল আছে, সেই লয়ের এগেনস্টে কিন্তু অনেক জায়গাতে মেয়েদের কিন্তু কাজ করতে বাধা দেওয়া হয়। তো পার্ট টাইম ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে যেটা টিপিআই টেকনিক পলিটেকনিকে করা হয় সেটাও কিন্তু 4 বছরের কোর্স, সেটাও কিন্তু 10th পাস করা থাকলেই তোমরা কিন্তু করতে পারো। এরপর টোটাল এখানে 41টা কোর্স আছে, সেই 41টা কোর্সের নাম এখানে দেওয়া আছে। জেক্সপো 2023-এর যে অ্যাপ্লিকেশন প্রসিডিওর সেটা তো আমরা জানি 28শে ফেব্রুয়ারি থেকে 31শে মার্চ পর্যন্ত চলবে। 450 টাকা নর্মাল ফিজ, আর যে সমস্ত কন্যাশ্রী এনরোলিস থাকবে তাদের জন্য 225 টাকা তোমরা অনলাইন পে করতে হবে। এই ক্ষেত্রে অফলাইন পেমেন্টের কোনো অপশন নেই। নো অফলাইন অ্যাপ্লিকেশন ফর্ম অফ জেক্সপো 2023 উইল বি অ্যাভেলেবেল। এই জায়গাতে যে দুটো কথা বলা আছে যে অ্যাপ্রোপ্রিয়েট ডোমিসাইল সার্টিফিকেট, আমি ডোমিসাইল সার্টিফিকেট প্রোফর্মা এ বি এবং সি তিনটেই তোমাদেরকে দেখাবো এবং কোনটা কার জন্য অ্যাপ্লিকেবল সেটাও বলে দেবো। এটা কিন্তু যখন পলিটেকনিকে তোমরা অ্যাডমিশন নেবে সেই সময় কিন্তু এই ডোমিসাইল সার্টিফিকেটটা অবশ্যই জমা করতে হবে। আরেকটা কথা বলে দিচ্ছি ভালো করে, যখন তোমরা এই জেক্সপো এবং ভোকলেটের যে ফর্মগুলো তোমরা ফিল আপ করছো সেই জায়গাতে যে কোনো ফর্ম তোমরা যখন ফিল আপ করছো ওই জায়গাতে নিজের নাম, ফাদার্স নেম, মাদার্স নেম অ্যান্ড গার্জেন নেম এবং ডেট অফ বার্থ, এই জিনিসগুলো কিন্তু তোমরা এর সাথে সাথে আধার নাম্বার অবশ্যই, এগুলো কিন্তু তোমরা খুব ভালোভাবে তোমরা কিন্তু ফিল আপ করবে। যদি এই জিনিসগুলোতে কোনোভাবে তোমরা ভুল করে ফেলো তাহলে কিন্তু কাউন্সেলিং বা অ্যাডমিশনের সময় কিন্তু তোমাদের প্রবলেম হবে, কারণ এই জিনিসগুলো কিন্তু কোনোভাবেই আর চেঞ্জ করা যায় না বা এডিট করা যায় না। তাই নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, গার্জেনের নেম, ডেট অফ বার্থ, আধার নাম্বার এগুলো ফিল আপ করার সময় কিন্তু ভালো করে রিচেক করে নেবে, তারপরেই কিন্তু তোমরা ফর্মটা সাবমিট করবে। 31 মার্চ 2023-এ তোমাদের ফর্ম সাবমিশনের লাস্ট ডেট। এখানে বলা হচ্ছে অ্যাপ্লিক্যান্টস আর রিকোয়েস্টেড টু ডাউনলোড দ্য কপি অফ দ্য ফিল্ড ইন অ্যাপ্লিকেশন ফর্ম আফটার সাবমিটিং দ্য অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করে দেওয়ার পর তোমরা কিন্তু তোমাদের কাছে কিন্তু ফর্মটা রেখে দিও একটা সফট কপি। এরপরে এখানে যে জোন অফ এক্সামিনেশন যেটা বলা হচ্ছে এটা খুবই একটা হাস্যকর ব্যাপার করে দিয়েছে, কারণ এবারের ফর্ম ফিল আপে আমরা জানি যে এক্সাম জোন কিন্তু সিলেক্ট করার অপশন দেয়নি, যেটা প্রত্যেক বছর দেওয়া হতো। ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস এভাবে দেওয়া হতো, কিন্তু এই জায়গাতে যেহেতু 2022-এর যে টোটাল ব্রোশিওরটা আছে সেই ব্রোশিওরটাই কপি করা হয়েছে, তাই এখানে আমাদের যে 23টি জেলা আছে সেই 23টি জেলা, তার সাথে কলকাতাতে 3টি, মানে কলকাতাতে
তিনটি সেন্টার আছে, নর্থ, সাউথ এবং সেন্ট্রাল, আর বাকি যে 23টি জেলা আছে সেই 23টি জেলাতে এক্সাম জোন কিন্তু দেওয়া আছে। এই জায়গাতে বলা হচ্ছে দেখো, অ্যাপ্লিক্যান্ট মাস্ট ইন্ডিকেট এ সেকেন্ড চয়েস অফ জোন অফ এক্সামিনেশন অ্যালং উইথ ফার্স্ট চয়েস। এখানে আমি বলে রাখি, ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস কোনো চয়েস দেওয়ারই কিন্তু অপশন ছিল না ফর্ম ফিল আপের সময়, এখনও পর্যন্ত কোনো অপশন দেওয়া হয়নি। এটা একটা কাউন্সিলের বড় ভুল, কিন্তু এখানে ব্রোশিওরে ওটা এডিট করতে ভুলে গেছে। তো এই জায়গাতে আমি বলে রাখি, পরে তোমাদের এক্সাম সেন্টার চয়েস করার জন্য আবার এই যে উইন্ডোটি আছে ফর্ম ফিল আপের উইন্ডোটি, এটা কিন্তু ওপেন হবে শুধুমাত্র তোমাদের এক্সাম সেন্টার চয়েসের জন্য, এবং যারা 2023-এর মাধ্যমিক পাস করছো তাদের মার্কস আপডেট করার জন্য আবার তারা কিন্তু লগ ইন করে এগুলো আপডেট করতে পারবে। তো সেটা যখন হবে আমি অবশ্যই আমার এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। এরপরে কি বলছে, অ্যাপ্লিক্যান্ট আউটসাইড ওয়েস্ট বেঙ্গলের বাইরে যারা আছো তারা যখন অ্যাপ্লাই করবে তারা কিন্তু কলকাতা, হাওড়া, নর্থ 24 পরগনা এবং সাউথ 24 পরগনার মধ্যেই তাদের সিট পড়বে, অন্য জায়গাতে পড়বে না, যদিও এই মুহূর্তে তাদের সিট চয়েস করার কোনো অপশন নেই। এরপরে কোন কোন বোর্ডকে রেকগনাইজড করা হচ্ছে বা কোন কোন বোর্ডকে মান্য করা হচ্ছে, যে সমস্ত বোর্ড থেকে মাধ্যমিক পাস করলে বা সমতুল্য পরীক্ষায় পাস করলে তাদেরকে এই জেক্সপো এক্সামে বসতে দেওয়া হবে, সেগুলো এখানে কিন্তু স্টেট ওয়াইজ সমস্ত বোর্ডের নাম বলে দেওয়া আছে। যেরকম ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমি বলে রাখছি, যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড, আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন এবং বিশ্বভারতী, এই 4টি বোর্ড কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ভ্যালিড। এরপরে ই অ্যাডমিট কার্ড কিন্তু জানিয়ে দেওয়া হবে, যদিও 26শে এপ্রিল থেকে ডাউনলোড করার একটা ডেট দেওয়া আছে প্রবেবল। তো সেইখানে যখন তোমরা অ্যাডমিট কার্ড আসবে তখন তোমরা কিন্তু আবার লগ ইন করতে পারবে এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। ওই অ্যাডমিট কার্ডটা কিন্তু তোমাদেরকে প্রিন্ট আউট করে নিতে হবে, এবং ওই প্রিন্ট আউট করা অ্যাডমিট কার্ডটা কিন্তু তোমাদের এক্সামে অবশ্যই নিয়ে যেতে হবে, এবং থ্রু আউট অ্যাডমিশন প্রসেস এবং রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হওয়া পর্যন্ত কিন্তু ওই অ্যাডমিট কার্ডটা তোমাদেরকে প্রিজার্ভ করতে হবে। এরপরে এগেন সিলেবাসের কথায় চলে আসি। প্রত্যেক বছর যেরকম সিলেবাস, চেক্সপোর্ট সিলেবাস কোনো কিছু একদম ডিফাইন করা থাকে না কোথার থেকে আসবে, শুধু এটাই বলে দিয়েছে, দ্য জেক্সপো 2023 উইল বি কন্ডাক্টেড ইন 2 hours ডিউরেশন উইথ 100 মার্কস। 100 মার্কস কীভাবে? ম্যাথামেটিক্স থেকে 40, ইংলিশ থেকে 20, অ্যাপটিচিউড থেকে 20, ফিজিক্স থেকে 10, কেমিস্ট্রি থেকে 10। এই জায়গাতে এই বছরে সবচেয়ে যে ঘটনাটি ঘটে গেছে সেটা হচ্ছে ফিজিক্স আর কেমিস্ট্রি, যেটা আগে বিভিন্ন বছরে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি একটা ভালো, ফিজিক্স আর কেমিস্ট্রিতে 50-50 100 থাকতো এবং ম্যাথে 100 থাকতো। আগের বছর কি হলো? আগের বছর হলো ফিজিক্স ম্যাথামেটিক্সে 40, ফিজিক্সে 20, কেমিস্ট্রিতে 20, আর অ্যাপটিচিউড এবং ইংলিশে 10-10। এবছর ওই জায়গাটা উল্টে গেছে, ইংলিশে 20 করে দিয়েছে, অ্যাপটিচিউডে 20 করে দিয়েছে, এবং ফিজিক্স আর কেমিস্ট্রি 10-10 করে দিয়েছে। অর্থাৎ ফিজিক্স আর কেমিস্ট্রি পড়াশোনা মানে এর যে ফিজিক্স আর কেমিস্ট্রি যে গুরুত্ব, এই গুরুত্বটা কিন্তু তোমাদের কাছে কমিয়ে দিয়েছে, এবং ম্যাথের গুরুত্বটা সব দিন ছিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে, আজও কিন্তু গুরুত্বটা আছে। কিন্তু এই ফিজিক্স আর কেমিস্ট্রির গুরুত্বটা কমিয়ে দেওয়ার কারণটা কি আমি বুঝলাম না। এটা কি প্রিন্টিং মিস্টেক নাকি সত্যি সত্যি এটা হয়েছে, এটা কিন্তু একটা কোয়েশ্চেন মার্ক। তো আপাতত ব্রোশিওরে যেটা বলা আছে আমরা সেইভাবে প্রিপারেশন চালিয়ে যাব। ম্যাথের প্রিপারেশন সবচেয়ে বেশি করতে হবে, তারপরে ইংলিশ, অ্যাপটিচিউড এবং তারপরে ফিজিক্স কেমিস্ট্রি। এই জায়গাতে ব্ল্যাক এবং ব্লু বল পয়েন্ট পেন দিয়ে তোমাদের ওএমআর শিটে তোমাদেরকে এখানে মার্কিং করতে হবে কারেক্ট অ্যান্সারে। এখানে কারেক্ট মেথড আর রং মেথড দেখিয়ে দেওয়া হয়েছে কীভাবে তোমরা কারেক্ট মেথড করবে, ফুললি তোমাদেরকে এটা ফিল আপ করতে হবে। আরেকটা কথা বলে দিই, প্রত্যেক বছরের এক্সামের মতো এই বছরও কিন্তু কোনো রকম নেগেটিভ মার্কিং থাকবে না, তাই তোমরা প্রত্যেকেই 100টা কোশ্চেনই কিন্তু অ্যাটেম্প করে আসার চেষ্টা করবে। যেহেতু কোনো নেগেটিভ মার্কিং নেই, তাই আশা মানে আন্দাজে বা তোমরা গেস করেও যদি দাও সেই ক্ষেত্রে কোনো নম্বর কিন্তু এক্সট্রা তোমাদের চলে আসতে পারে। এরপরে 6 মে 2023 সকাল 10টা থেকে 12টা পর্যন্ত তোমাদের এক্সাম। এই জায়গাতে বলা হচ্ছে যে সমস্ত পরীক্ষার্থীরা এই 10টা থেকে 12টা 6 মে এক্সাম দিতে পারবে না, সেই সমস্ত পরীক্ষার্থীদের জন্য আর সেকেন্ড কোনো অপশন দেওয়া হবে না, অর্থাৎ একদিনই একবারই এক্সাম হবে। যারা এক্সাম দিতে পারবে ওকে, যারা দিতে পারবে না তাদের কোনো আর চান্স দেওয়া হবে না। এবার জেক্সপো 2003-তে তোমাদের যে 10টা থেকে এক্সাম, সেই 10টা থেকে এক্সামে তোমাদের 30 মিনিট আগে কিন্তু তোমাদের এক্সাম সেন্টারে ঢুকতে হবে। তোমরা অ্যাডমিট কার্ডের প্রিন্ট আউট কপি অর্থাৎ হার্ড কপি তোমরা অ্যাডমিট কার্ডে নিয়ে যাবে, ই অ্যাডমিট কার্ড যেটা তোমরা ডাউনলোড করবে, এবং তার সাথে একটা আধার কার্ড নিয়ে একটা আইডেন্টিটি কার্ড নিয়ে যাবে। সেই আইডেন্টিটি কার্ডটা আধার কার্ড হতে পারে, অ্যাডমিট কার্ড হতে পারে মাধ্যমিকের, প্যান কার্ড হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, ভোটার কার্ড হতে পারে, পাসপোর্ট হতে পারে, ব্যাঙ্ক পাসবুক হতে পারে, এনিথিং, যে কোনো একটা ফটো আইডি প্রুফ কিন্তু তোমরা নিয়ে যাবে। ব্ল্যাক ব্লু পয়েন্ট পেন কিন্তু নিয়ে যাবে। ক্যান্ডিডেটদেরকে কিন্তু কোনো কিছু অ্যালাউ করতে দেওয়া হবে না, গ্রাফ পেপার, লগ টেবিল, ক্যালকুলেটার, সেলফোন, মোবাইল কোনো কিছু কিন্তু অ্যালাউ করতে দেওয়া হবে না। শুধুমাত্র ব্ল্যাক এবং ব্লু বল পয়েন্ট পেন তোমাদের কিন্তু এক্সাম হলে নিয়ে যেতে পারবে। এইখানে কি বলছে, তোমাদের যে রেজাল্ট পাবলিশ হবে সেই রেজাল্ট কিন্তু ইন্ডিভিজুয়ালি তোমাদেরকে দেওয়া হবে না, তোমাদের কাউন্সিলের ওয়েবসাইটে তোমাদের রেজাল্ট পাবলিশ হবে এবং সেখান থেকে তোমরা কিন্তু র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবে। কিন্তু ইন্ডিভিজুয়ালি কোনো র্যাঙ্ক কার্ড কিন্তু তোমাদেরকে বাই পোস্ট বা কোনোভাবেই কিন্তু তোমাদেরকে মেল বা মেসেজ করা হবে না। এই জায়গাতে আমি বলে রাখছি যে তোমাদের রেজাল্ট বেরিয়ে যাওয়ার পর সেই রেজাল্টের রিভিউ বা স্ক্রুটিনি করার কিন্তু কোনো
কোনো অপশন থাকবে না, যে রেজাল্টটা কাউন্সিল তোমাদেরকে বলে দেবে তুমি যত মার্কস পেয়েছো এটাই কিন্তু ফাইনাল, এর ওপরে আর তোমরা কিন্তু চ্যালেঞ্জ করতে পারবে না। এরপরে চলে আসছি এসসি এসটি যে সমস্ত ক্যান্ডিডেটরা আছে, সেই সমস্ত ক্যান্ডিডেটরা কিন্তু তাদের যে এসসি এসটি ক্যান্ডিডেটের সার্টিফিকেট, সেই সার্টিফিকেট কিন্তু তোমরা অবশ্যই তোমরা প্রডিউস করবে যে সময় তোমাদেরকে চাওয়া হবে। আর যারা বাইরের স্টেট থেকে আছো, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের বাইরে যারা এসসি এসটি ক্যান্ডিডেট, তাদের কিন্তু এসসি এসটি ক্যান্ডিডেট বলে গণ্য হবে না, তাদেরকে জেনারেল ক্যান্ডিডেট হিসেবেই কিন্তু কাউন্ট করা হবে। এই জায়গাতে বলে রাখি যে ফিজিক্যালি চ্যালেঞ্জ যে সমস্ত ক্যান্ডিডেটরা থাকবে তারা কিন্তু তাদের যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট কিন্তু যে সময় তোমাদেরকে শো করতে বলা হবে তারা কিন্তু শো করবে। এই জায়গাতে বলে রাখছি দেয়ার মে বি অ্যাডিশনাল 25 সিটস ফর ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্যান্ডিডেট ইন ইচ অফ দ্য ফলোয়িং 3 পলিটেকনিক। এই 3টে পলিটেকনিকে কিন্তু 25টা করে সিট কিন্তু ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্যান্ডিডেটদের জন্য কিন্তু রাখা আছে। কোন কোন পলিটেকনিক? এনসিপি অর্থাৎ নর্থ ক্যালকাটা পলিটেকনিক, বিআইটি অর্থাৎ বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড রিজিওনাল ইনস্টিটিউট অফ প্রিন্টিং টেকনোলজি। এই 3টে পলিটেকনিকে কিন্তু 25 সিটস ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্যান্ডিডেটদের জন্য কিন্তু রিজার্ভ করা আছে। এরপরে আমি বলে রাখছি এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট যারা আদার স্টেট থেকে কিন্তু বিলং করছো তাদের প্রত্যেককেই কিন্তু জেনারেল হিসেবে কাউন্ট করা হবে। তোমরা কিন্তু এসসি এসটি ওবিসি যে অপশনটা থাকবে অ্যাপ্লিকেশন ফর্মে তোমরা কিন্তু সিলেক্ট করবে না যদি তোমরা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট না হয়ে থাকো। এরপরে কন্যাশ্রী যে সমস্ত ক্যান্ডিডেটদের আছে বা যে সমস্ত ছাত্রীদের আছে তাদের ক্ষেত্রে বলে রাখি তাদের ক্ষেত্রে সমস্ত জায়গাতেই কিছু কিছু মানে রিবেট দেওয়া আছে। যেরকম তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম যখন তোমরা ফিল আপ করছো তখন তোমাদের 450-এর জায়গায় 225 টাকা অর্থাৎ 50% ছাড় পাবে। তোমরা যখন রেজিস্ট্রেশন করবে তখন সেই রেজিস্ট্রেশনের ফিস যেটা 200 টাকা, সেই ক্ষেত্রেও কিন্তু তোমরা 50% ছাড় পাবে, 100 টাকা তোমরা কিন্তু রেজিস্ট্রেশন ফিস দেবে। এবং কাউন্সেলিং ফিসের ক্ষেত্রেও 500 টাকা যেখানে কাউন্সেলিং ফিস হয় সেখানে তোমাদের কিন্তু 250 টাকা লাগবে। তো এটা হচ্ছে যাদের যাদের কন্যাশ্রী আছে এবং কন্যাশ্রীর সার্টিফিকেট, ভ্যালিড কন্যাশ্রী আইডেন্টিটি কার্ড কিন্তু তোমাদের কিন্তু থাকতে হবে। এরপরে নিউলি ইন্ট্রোডিউসড কিছু কিছু পলিটেকনিক আছে যেটা 2023 এই বছর কিন্তু কিছু কিছু পলিটেকনিক খুলেছে। তো সেই সমস্ত পলিটেকনিকের লিস্ট কিন্তু এখনও পর্যন্ত দেওয়া নেই এবং সেই সমস্ত পলিটেকনিকে কী কী কোর্স পড়ানো হবে সেটাও কিন্তু দেওয়া নেই। সেটা কাউন্সেলিং যখন হবে তোমাদের সেই সময় কিন্তু তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে, এটা এখানে বলা আছে। এরপরে যেটা আমি বলছিলাম যে মাইনিংয়ের ক্ষেত্রে সেখানে মাইনিং অ্যাক্ট যে 1952 এর যে মাইনিং অ্যাক্ট, সেই জায়গাতে ফিমেল স্টাফদের জন্য বিশেষ কিছু রুলস আছে, কারণ তারা আন্ডারগ্রাউন্ড মাইন্সে কাজ করার জন্য তাদের টাইম, তাদের যে সমস্ত রুলস রেগুলেশন সেগুলো কিন্তু দেখা হবে এবং সেই হিসেবেই কিন্তু মাইনিং যারা মেয়েরা পড়বে তারা কিন্তু সেগুলো দেখে নিও। এরপর আমি এখানে টোটাল যে কলেজের লিস্ট আছে সেই কলেজের লিস্ট একদম আগের যে লিস্ট ছিল সেই লিস্টই বলা ছিল একদম দিয়ে দেওয়া হয়েছে। টোটাল এখানে 152টি কলেজ আছে, তার মধ্যে 78টি গভর্নমেন্ট কলেজ এবং গভর্নমেন্ট বা গভর্নমেন্ট স্পন্সর্ড কলেজ, 2টি গভর্নমেন্ট স্পন্সর্ড কলেজ আছে, 76টি গভর্নমেন্ট কলেজ, 2টি গভর্নমেন্ট স্পন্সর্ড যেটা হচ্ছে কাটোয়া একটা গভর্নমেন্ট স্পন্সর্ড আর একটা হচ্ছে আদ্যাপীঠ একটা গভর্নমেন্ট স্পন্সর্ড, আর 74টা প্রাইভেট পলিটেকনিক কলেজ আছে আমাদের থ্রু আউট ওয়েস্ট বেঙ্গলে। টোটাল 152। এই বছর অর্থাৎ 2023-এ আরও কিছু নতুন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজ খুলছে। তো সেই সমস্ত কলেজের নাম কিন্তু এখনও পর্যন্ত দেয়নি কারণ এখনও তারা অ্যাফিলিয়েশন পায়নি। তো কাউন্সেলিংয়ের আগে সেই সমস্ত কলেজের নাম কিন্তু দিয়ে দেওয়া হবে। এই যে সমস্ত কলেজ, কোন কোন কলেজের কোথায় অ্যাড্রেস এবং কী কী ডিপার্টমেন্ট আছে এবং সেখানে হোস্টেল ফ্যাসিলিটি আছে কিনা এবং কোন ডিস্ট্রিক্টে, এই টোটাল পিডিএফটি কিন্তু আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে তোমাদেরকে শেয়ার করে দেবো, তোমরা চাইলে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো। এরপর আমি বলে রাখছি যে 3টি পলিটেকনিক, যেটা হচ্ছে দার্জিলিং পলিটেকনিক, কালিম্পং পলিটেকনিক এবং মিরিক পলিটেকনিক, এই 3টে পলিটেকনিকে অ্যাডমিশন হওয়ার জন্য জেক্সপো 2023 কিন্তু তোমাদেরকে মানে জেক্সপো 2023 দিয়ে কিন্তু তোমরা এই 3টে পলিটেকনিকে কিন্তু ভর্তি হতে পারবে না। এই 3টে পলিটেকনিকের জন্য আলাদা করে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আলাদা করে রুলস বেরোবে, যদিও সেটা এই ওয়েবসাইটেই তোমাদেরকে দেবে। তো তোমরা ডাইরেক্টলি সেই রুলস এবং রেগুলেশন থেকে তোমরা কিন্তু এই 3টে পলিটেকনিকে ভর্তি হতে পারো। জেক্সপোর র্যাঙ্ক দিয়ে কিন্তু এখানে ভর্তি হওয়া যায় না। এরপর আমি বলে রাখছি অ্যাডমিশন টু, এখানে বলা আছে অ্যাডমিশন টু অ্যাবাভ মেনশন পলিটেকনিক্স অ্যান্ড ডিসিপ্লিন উইল বি অ্যালাউড সাবজেক্ট টু অ্যাপ্রুভাল অফ দ্য এআইসিটি অ্যান্ড অ্যাফিলিয়েশন টু ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশনে 2023-24। যাই হোক, এই 3টি পলিটেকনিক হচ্ছে একটা স্পেশাল পলিটেকনিক। তো এরপরে তোমাদের অ্যাডমিশনের সময় যেটা হচ্ছে মেডিকেল সার্টিফিকেট নিয়ে যেতে হবে। তো মেডিকেল সার্টিফিকেটের ফর্ম্যাট তোমাদেরকে পরে দিয়ে দেওয়া হবে এবং সেখান থেকে তোমাদেরকে একটা এমবিবিএসের ডক্টরের থেকে তোমাদেরকে এই সার্টিফিকেটটি তোমাদেরকে বানিয়ে নিতে হবে। কাউন্সিলিংয়ের ক্ষেত্রে আমি বলে রাখি ক্যান্ডিডেট উইল হ্যাভ টু টেক অ্যাডমিশন উইদিন দ্য ডেট। কাউন্সিলিং যখন হবে তখন একটা প্রত্যেক দিন অ্যালটমেন্ট লেটারে তোমাদের একটা ভর্তি হওয়ার, কলেজে বা ইনস্টিটিউটে গিয়ে তোমাদেরকে ফিজিক্যালি ভর্তি হওয়ার একটা ডেট দেওয়া হবে। সেই ডেটের মধ্যে তোমরা যদি ভর্তি না হতে পারো তাহলে তোমাদের সিটটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। এই ক্ষেত্রে বলে রাখি সমস্ত গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট স্পন্সর্ড যে সমস্ত পলিটেকনিক কলেজগুলো আছে সেই সমস্ত পলিটেকনিকে 2018-19 সাল থেকে স্টুডেন্ট ইন্স্যুরেন্স বলে একটা স্কিম আছে, যেখানে কিছু টাকার বিনিময়ে তোমাদেরকে কিন্তু ইন্স্যুরেন্স করানো হয়, সেটা কিন্তু গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট স্পন্সরের হয়। এরপরে ওমেন পলিটেকনিকে কিছু কিছু আছে, যেরকম ওমেন পলিটেকনিক কলকাতা এবং ওমেন পলিটেকনিক চন্দননগর। এই দুটি কলেজে কিন্তু একমাত্র ওমেন বা
ফিমেল ক্যান্ডিডেটরাই কিন্তু অ্যাডমিশন নিতে পারে, মেল ক্যান্ডিডেটরা কিন্তু অ্যাডমিশন নিতে পারে না। সেই রকমই রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ বেলঘরিয়া এবং রামকৃষ্ণ মিশন শিল্প মন্দির বেলুড় মঠ, এই দুটো জায়গাতে কিন্তু একমাত্র মেল ক্যান্ডিডেটরা অ্যাডমিশন নিতে পারে, কোনো ফিমেল ক্যান্ডিডেট কিন্তু অ্যাডমিশন নিতে পারে না। এরপরে চলে আসি আমি ফিসের ব্যাপারে। গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে প্রত্যেক মাসে কিন্তু 50 টাকা করে তোমাদের টিউশন ফিস দিতে হয়, এবং সেলফ ফাইন্যান্স বা প্রাইভেট কলেজগুলো যেগুলো আছে সেগুলো যদি তুমি কাউন্সেলিংয়ের থ্রু যাও তাহলে তুমি 1,500 টাকা পার মান্থ, এবং যদি তুমি ম্যানেজমেন্ট কোটার থ্রু যাও তাহলে কিন্তু 2,500 টাকা পার মান্থ তোমাদেরকে ফিস দিতে হবে। যদিও এই যে ফিস, এই ফিস কিন্তু স্ট্যান্ডার্ড ফিস নয়, বিভিন্ন কলেজে কিন্তু ফিস ডিফারেন্ট হয়ে থাকে। তো তোমরা যে কলেজে বা ইনস্টিটিউটে তোমরা অ্যাডমিশন নেবে, সেই অ্যাডমিশনে নেওয়ার আগে আমাদের এই যে ডেসক্রিপশন আছে, এই ডেসক্রিপশনে অ্যাডমিশন হেল্পলাইন নাম্বার আছে, সেই হেল্পলাইন নাম্বারে কিন্তু তোমরা ফোন করে কোন কলেজের কি ফিস আছে সেই ফিসটা কিন্তু তোমরা জেনে নিতে পারো। কারণ বিভিন্ন কলেজে এই রুল ফলো করা হয় না, এবং এক্সেস টাকা কিন্তু তোমাদের কাছ থেকে নেওয়া হতে পারে প্রাইভেট কলেজের ক্ষেত্রে। তো সেটা কিন্তু তোমরা আগের থেকে প্রাইভেট কলেজের কত কি রেট আছে তোমরা কিন্তু অ্যাডমিশন হেল্পলাইন নম্বরে ফোন করে তোমরা কিন্তু জেনে নিতে পারো। এরপর টিএফডব্লিউ স্কিম আছে। টিএফডব্লিউ হচ্ছে টিউশন ফি ওয়েভার, অর্থাৎ টিউশন ফিতে ছাড় দেওয়া হয়। সেটা কিন্তু যা ইনটেক ক্যাপাসিটি থাকে সেই ইনটেক ক্যাপাসিটির 5% কিন্তু টিএফডব্লিউ স্কিমে ভর্তি হতে পারে। অর্থাৎ 60টা যদি সিট থাকে তো সেই ক্ষেত্রে একটা ডিপার্টমেন্টে কিন্তু ম্যাক্সিমাম 3জন ক্যান্ডিডেট কিন্তু টিএফডব্লিউ স্কিমে ভর্তি হতে। এরপরে ডিস্ট্রিক্ট কোটা কিছু থাকে, অর্থাৎ তুমি যে ডিস্ট্রিক্ট থেকে মাধ্যমিক পাস করেছো সেই ডিস্ট্রিক্টের কিছু কোটা থাকে, এবং সেটাতে 20% সিটস অ্যাভেলেবেল থাকে। ফিমেল কোটা থাকে 25% সিট। এরপরে সবচেয়ে বড় যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যেটা প্রত্যেকটা ক্যান্ডিডেটের মনের মধ্যে প্রশ্ন, সে এলএলকিউ ব্যাপারটা কি, ল্যান্ড লুজার কোটা। এই ল্যান্ড লুজার কোটা তোমরা ইয়েস অর নো করবে কিনা সেটা ডিপেন্ড করছে। তোমার ল্যান্ড লুজার কোটা মানে হচ্ছে তোমাদের বাড়ির, তোমার বাবার হতে পারে, তোমার দাদুর হতে পারে, বা তোমাদের ফ্যামিলিতে কোনো জমি যদি গভর্নমেন্টের কোনো উন্নয়নে তোমরা কিন্তু যদি নিয়ে থাকে, হয়তো তোমাদের রাস্তার পাশে কোনো জমি ছিল, সেই জমিটা রাস্তা হয়তো এক্সপ্যান্ড করেছে, সেই কারণে তোমাদের হয়তো জমিটা নিয়ে নেওয়া হয়েছে, বা হয়তো রেল লাইন কোথাও হচ্ছে তোমাদের জমি নিয়ে নেওয়া হয়েছে, বা হয়তো কোনো ইন্ডাস্ট্রি করা হবে সেই জায়গাতে তোমাদের জমি কিন্তু নিয়ে নেওয়া হয়েছে। তো এই জায়গাতে তোমাদের জমি যদি কোনো গভর্নমেন্টের কাজের জন্য কিন্তু যদি নিয়ে নেওয়া হয়, গভর্নমেন্ট থেকে নিয়ে নেয়, সেই জায়গাতে তোমাদেরকে বলা হয় ল্যান্ড লুজার কোটা। কিন্তু এই ল্যান্ড লুজার কোটা তোমাদের জমি নিয়ে নিলেই কিন্তু হবে না, তোমাদের কিন্তু প্রপার সার্টিফিকেট থাকতে হবে। যখন গভর্নমেন্ট কোনো জমি নিয়ে নেয় তখন গভর্নমেন্ট একটা সার্টিফিকেট দেয়, সেই সার্টিফিকেট কিন্তু তোমাদেরকে শো করতে হবে এই ল্যান্ড লুজার কোটা কিন্তু অ্যাভেল করার জন্য। এরপরে চলে আসছি 20% যে সিট থাকছে, এই 20% অফ টোটাল সিট অফ গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট স্পন্সর্ড পলিটেকনিক শ্যাল বি কেপ রিজার্ভ ফর দ্য ক্যান্ডিডেট অফ ল্যান্ড লুজার ক্যাটাগরি। এই ল্যান্ড লুজার ক্যাটাগরির জন্য 20% সিট কিন্তু রিজার্ভ থাকে। এরপরে বলে রাখি, এই ল্যান্ড লুজার কোটা যেটা আছে এটাকে কেবলমাত্র ওয়েস্ট বেঙ্গলের যারা বাসিন্দা তাদের জন্যই অ্যাপ্লিকেবল। বাইরের গভর্নমেন্ট যদি ধরলাম আমি কোনো বিহারের গভর্নমেন্ট কোনো ক্যান্ডিডেটদের বিহার থেকে জমি নিয়েছে, সে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে বা জেক্সপোতে এসে সে কিন্তু ল্যান্ড লুজার কোটা কিন্তু অ্যাপ্লাই করতে পারে না, কারণ সেটা বিহার গভর্নমেন্ট নিয়েছে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নেয়নি। এরপর ম্যানেজমেন্ট কোটা কী আছে? ম্যানেজমেন্ট কোটা হচ্ছে প্রত্যেকটি সেলফ ফাইন্যান্স বা প্রাইভেট কলেজে যা সিট ক্যাপাসিটি থাকে তার 25% যে সিট সেটা কিন্তু ম্যানেজমেন্ট কোটার থ্রু সেই কলেজ কিন্তু ভর্তি করতে পারে। যাই হোক, এবার ডিস্ট্রিক্ট কোটা কিন্তু এই 5টা কলেজে কিন্তু থাকে না। একটা হচ্ছে এপিসি রয় পলিটেকনিক, একটা হচ্ছে জ্ঞানচন্দ্র ঘোষ পলিটেকনিক, একটা হচ্ছে সিসিপি বা সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক, একটা বিআইটি বা বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি, অ্যান্ড এনসিপি বা নর্থ ক্যালকাটা পলিটেকনিক কিন্তু কোনো রকম ডিস্ট্রিক্ট কোটা কিন্তু থাকে না, এগুলো কিন্তু সবই স্টেট কোটা। এরপরে আমি বলে রাখছি টিউশন ফি ওয়েভার বা টিএফডব্লিউ ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের যে অ্যানুয়াল ইনকাম সেটা কিন্তু 2.5 লাখ টাকার কম হতে হবে। যদি 2.5 লাখ টাকার কম হয় তাহলে কিন্তু তোমরা টিউশন ফি ওয়েভার স্কিমে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। এই ক্ষেত্রে তোমাদের কিন্তু টিউশন ফিটা অনেকটাই কিন্তু পুরোটাই কিন্তু তোমাদের কিন্তু মানে টিউশন ফিটা দিতে হয় না, তোমরা কিন্তু প্রায় ফ্রিতেই, কিছু কিছু ফিস দিতে হয় কিন্তু প্রায় ফ্রিতেই কিন্তু তোমরা এই কোর্সটি কিন্তু কমপ্লিট করতে পারো, ডিপ্লোমা কোর্সটি। কিন্তু টিএফডব্লিউ ম্যাক্সিমাম যেটা বলেছি আমি 5%ই থাকবে। এই জায়গাতে দেখো টিএফডব্লিউ যে স্কিম আছে সেই টিএফডব্লিউতে তোমরা যদি ইয়েস করো তাহলে তোমাদের কাউন্সেলিংয়ের সময় এই টিএফডব্লিউর যে ফর্ম্যাটটা আছে এই ফর্ম্যাটটা কিন্তু তোমাদেরকে ফিল আপ করে জমা করতে হবে। এইখানে এই ফর্ম্যাটটা তোমরা কিন্তু দেখে নিতে পারো, এটা 28 নম্বর পেজে কিন্তু তোমাদের দেওয়া আছে। 2.5 লাখ টাকার কম কিন্তু তোমাদেরকে ইনকাম হতে হবে অ্যানুয়ালি। এরপরে চলে আসছি ডোমিসাইল সার্টিফিকেট। ডোমিসাইল সার্টিফিকেট 3টে হয়, প্রোফর্মা এ, প্রোফর্মা বি, প্রোফর্মা সি। এই জায়গাতে আমি বলে রাখি প্রোফর্মা এ এবং প্রোফর্মা বি কোনরূপ এতে কিন্তু ডিফারেন্স কিছু নেই, শুধুমাত্র কার কাছ থেকে সাইন করাবে সেটাই ডিফারেন্স। প্রোফর্মা এ এবং বি কাদের জন্য? যারা ওয়েস্ট বেঙ্গলে 10 বছরের বেশি সময় ধরে আছো। ওয়েস্ট বেঙ্গলে 10 বছরের বেশি সময় ধরে যে সমস্ত ক্যান্ডিডেটরা আছো তারা কিন্তু প্রোফর্মা এ এবং প্রোফর্মা বি ফিল আপ করবে। প্রোফর্মা এ কারা কারা সাইন করবে? বিডিও ব্লক ডেভেলপমেন্ট অফিসার, এসডিও সাব ডিভিশনাল অফিসার, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা এডিএম, স্টেট অর সেন্ট্রাল গভর্নমেন্ট অফ সিমিলার র্যাঙ্ক অর অ্যাবাভ or executive officer of municipality, assistant commissioner or above in commissionerate of state
অর সেন্ট্রাল গভর্নমেন্ট অর সিমিলার র্যাঙ্ক অফ অ্যাবাভ, এই সমস্ত যে সমস্ত অফিসাররা আছেন এনারা যদি সাইন করেন তাহলে তোমাকে প্রোফর্মা এ ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু প্রোভাইড করতে হবে। আর যদি তুমি ডোমিসাইল সার্টিফিকেট তোমার যে লাস্ট ক্লাস টেন্থের যে স্কুল আছে সেই স্কুলের হেড অফ দ্য ইনস্টিটিউশন ফ্রম হোয়ার দ্য ক্যান্ডিডেট পাসড হিজ আর সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি বা আইটিআই, তুমি সেকেন্ডারি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং আইটিআই এক্সামিনেশন যেখান থেকে পাস করেছো সেখানকার হেড স্যারকে বা হেড মাস্টার বা হেড মিস্ট্রেসকে দিয়ে তুমি যদি সাইন করাও তাহলে সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু প্রোফর্মা বি কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট ইউজ করতে হবে। তো আমি বলবো প্রোফর্মা বি ডোমিসাইল সার্টিফিকেট ইউজ করা কিন্তু অনেকটা সহজ, কারণ তুমি তোমার স্কুলে গেলেই তোমার হেড স্যার বা হেড ম্যাম কিন্তু এটা সাইন করে দেবেন এবং খুব ইজিলি তুমি এটা অ্যাভেল করতে পারবে। প্রোফর্মা সি হচ্ছে যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে যারা অ্যাপ্লাই করছো, যারা বাইরের স্টেট থেকে অ্যাপ্লাই করছো তারা কিন্তু প্রোফর্মা সি অ্যাপ্লাই করবে ডোমিসাইল সার্টিফিকেট হিসেবে। তো এই ছিল ডোমিসাইল সার্টিফিকেট তিনটে এবং জেক্সপো 2023-এর এখানে ডুজ অ্যান্ড ডোন্টস বলা আছে। ডুজ তো অনেক কি, ডোন্টস যেগুলো আছে সেগুলো দেখে নাও। ডোন্ট অ্যাটেস্ট দ্য ফটোগ্রাফকে কিন্তু অ্যাটেস্টেড করবে না। ডোন্ট সাইন ইন ক্যাপিটাল লেটারে কিন্তু সাইন করবে না। ডোন্ট ওভাররাইট এনিহোয়ার ইন দ্য সিগনেচার। আর ডোন্ট ব্রিং মোবাইল ফোন, ক্যালকুলেটর অর এনি আদার ইলেকট্রনিক গ্যাজেট ইনসাইড দ্য এক্সামিনেশন হল। তো এই হচ্ছে ইম্পর্ট্যান্ট ব্রোশিওর, সেরকম কোনো কিছু চেঞ্জ নেই, শুধুমাত্র সিলেবাসে একটা হিউজ চেঞ্জ করা হয়েছে জেক্সপো 2023-এ। তো ধন্যবাদ। তোমরা যদি জেক্সপো এখনও ফর্ম ফিল আপ করে না থাকো তাহলে আমার চ্যানেলে যে ভিডিওটা দেওয়া আছে জেক্সপো স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ গাইডলাইন্স, তোমরা সেই ভিডিওটা দেখে কিন্তু স্টেপ বাই স্টেপ তোমরা ফর্মটা ফিল আপ করে নাও। 31 মার্চ কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট। ধন্যবাদ।